হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আগের দিন আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড থিওরি আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি ফর টেট্রাহেড্রাল কমপ্লেক্স। তো সব থেকে প্রথমে যেমন আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্সের আমরা স্ট্রাকচার জেনেছিলাম, ঠিক তেমনিভাবে আমরা টেট্রাহেড্রাল কমপ্লেক্সের যে স্ট্রাকচার হবে সেটা আমরা দেখব কেমন হবে। তো টেট্রাহেড্রাল কমপ্লেক্সের স্ট্রাকচার এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি। ঠিক আছে, ক্লাস 10 থেকে আমরা জেনে আসছি যে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে এদের যে প্রত্যেকটা অ্যাঙ্গেল হয় সেই প্রত্যেকটা অ্যাঙ্গেল হয় 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, অর্থাৎ প্রতিটা লিগেন্ডের সাথে মেটালের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা হবে 109 ডিগ্রি 28 মিনিট। এবং যখন আমরা আগের দিন অক্টাহেড্রাল কমপ্লেক্স দেখেছিলাম তখন আমাদের সেই স্ট্রাকচারটা ছিল ঠিক এই টাইপের। সেখানে আমরা দেখেছিলাম প্রতিটা অ্যাঙ্গেল ছিল এদের মধ্যে 90 ডিগ্রি, আর উপরের আর নিচের লিগেন্ডের মধ্যে অ্যাঙ্গেল ছিল 180 ডিগ্রি। এবং সেখানে আমরা দেখেছিলাম যে লিগেন্ডগুলো অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই, আর অপরটাকে আমরা ধরেছিলাম জেড অ্যাক্সিস, এবং তারা ছিল পরস্পরের পারপেন্ডিকুলার। সমস্তটা আমাদের আগের ভিডিওতে দেখবে ডিসকাস করা আছে। তো এখানে যে জিনিসটা দেখার সেটা হচ্ছে এখানে কিন্তু লিগেন্ডগুলো মোটেও অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে না। কেন করে না? তার কারণটা হচ্ছে, সাপোজ আমরা যদি ধরেও নিই যে কোনো একটা লিগেন্ড, মনে করো এটা অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করলো, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে একটা জিনিস ভেবে দেখো, আমরা প্রত্যেকেই জানি যে এক্স, ওয়াই এবং জেড এই তিনটে অ্যাক্সিসের মধ্যে আমাদের যে অ্যাঙ্গেলের ডিফারেন্স সেটা হয় সর্বদা 90 ডিগ্রি। তাহলে এটা আমাদের কাছে কনফার্ম যে যেহেতু দুটো লিগেন্ডের মধ্যে অ্যাঙ্গেল এখানে 109 ডিগ্রি 28 মিনিট, তাহলে কোনো একটা লিগেন্ড যদি মেটালের সাথে অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করেও অপর যে লিগেন্ডটা সেটা কিন্তু আর অ্যাক্সিস বরাবর থাকবে না। কারণ এটা যদি এক্স অ্যাক্সিস ধরে নিই তাহলে ওয়াই অ্যাক্সিসটা ঠিক এরকম টাইপের একটা কিছু হবে, অর্থাৎ তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। কারণ আমরা জানি প্রতিটা অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু লিগেন্ডগুলোর ভেতরে অ্যাঙ্গেল, লিগেন্ড মেটাল লিগেন্ডের অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি নয়, সেই জন্য এখানে লিগেন্ডগুলো জেনারেলি অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে না। অর্থাৎ এখানে অ্যাক্সিসটা কীরকম থাকে, ঠিক এর মাঝ বরাবর অ্যাক্সিসটা বিলং করে, অর্থাৎ এরকম থাকে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা থাকে ঠিক এই টাইপের, আর জেড অ্যাক্সিসটা থাকে ঠিক এরকম। এবং প্রতিটা লিগেন্ড দেখা যায় যে এই তিনটে অ্যাক্সিসের ভেতরে থাকে, অর্থাৎ ইন বিটুইন দ্য অ্যাক্সিস থাকে, অ্যালং দ্য অ্যাক্সিস কিন্তু থাকে না। ফলে কি ঘটনাটা ঘটে, যেহেতু লিগেন্ডগুলো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিগেন্ডগুলো ইন বিটুইন অ্যাক্সিস অ্যাপ্রোচ করে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে লিগেন্ডগুলো ইন বিটুইন অ্যাক্সিস অ্যাপ্রোচ করে, সেই জন্য কি হয়, আমাদের যে ডি অরবিটালের যে স্প্লিটিং, সেই ডি অরবিটালের স্প্লিটিংটাকে আমরা দেখেছিলাম যে পাঁচটা যে ডি অরবিটাল, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আগের ভিডিও থেকে আমাদের কাছে অলরেডি ক্লিয়ার হয়ে আছে যে এখানে এই তিনটে অরবিটাল ইন বিটুইন অ্যাক্সিস থাকে, অর্থাৎ অ্যাক্সিসের মাঝ বরাবর থাকে। আমরা ডি অরবিটালের স্ট্রাকচারগুলো আগের ভিডিওতে দেখেছি, তাই এখানে আর দেখাচ্ছি না। আর এই দুটো কি বরাবর থাকে, অ্যাক্সিস বরাবর থাকে। ঠিক আছে, অ্যাক্সিস, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এটা ইন বিটুইন অ্যাক্সিস, আর এটাকে লিখতে পারি আমরা অ্যালং দ্য অ্যাক্সিস। তাহলে একটা জিনিস ভেবে দেখো, অক্টাহেড্রালের ক্ষেত্রে লিগেন্ডগুলো আমাদের অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করেছিল, সেই জন্য আমাদের যখন ডি অরবিটালের স্প্লিটিং ঘটেছিল লিগেন্ডের প্রেজেন্সে, তখন আমাদের ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার ওপরে গিয়েছিল, এবং নিচে ছিল ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড। নিচেরটাকে আমরা বলেছিলাম ডি টু জি, ওপরেরটাকে আমরা বলেছিলাম ইজি। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের মনে আছে। কিন্তু এখানে যেহেতু লিগেন্ডগুলো ইন বিটুইন অ্যাক্সিস অ্যাপ্রোচ করে, সেই জন্য ইন বিটুইন অ্যাক্সিস আমাদের কি কি অরবিটাল থাকে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি এক্স জেড। সেই জন্য ঘটনাটা কি হয়, এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের যে এই তিনটে অরবিটাল, এই তিনটে অরবিটালের সাথে লিগেন্ডের যে রিপালশন, সেই রিপালশনটা বেশি হয়। ফলস্বরূপ কি হয়,
এই তিনটে অরবিটাল হায়ার এনার্জি স্টেটে চলে যায়, আর dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং dz স্কোয়ার এটা লোয়ার এনার্জি স্টেটে চলে আসে। তার কারণ এটা অ্যালং দ্য অ্যাক্সিস আছে, আর লিগেন্ডগুলো অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ করছে না। ফলস্বরূপ আমাদের টেট্রাহেড্রালের ক্ষেত্রে যে স্প্লিটিংটা দাঁড়াবে সেটা হবে ঠিক অক্টাহেড্রালের অপোজিট, অর্থাৎ এখানে ইজিটা থাকবে নিচে এবং টি2জিটা থাকবে ওপরে। তাহলে ওপরে আমরা লিখতে পারি টি2জি অর্থাৎ dxy dyz dxz, আর নিচে থাকবে ইজি অর্থাৎ dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং dz স্কোয়ার। ঠিক আছে, আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তার মেন কনসেপ্টটা হচ্ছে এখানে লিগেন্ডগুলো অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করছে, তাই অ্যাক্সিস বরাবর অরবিটালগুলো হায়ার এনার্জি স্টেটে গেছে, আর এখানে লিগেন্ডগুলো ইন বিটুইন অ্যাক্সিস অ্যাপ্রোচ করছে, সেই জন্য ইন বিটুইন অ্যাক্সিস মানে অ্যাক্সিসের মাঝ বরাবর যে সমস্ত আমাদের অরবিটালগুলো থাকে সেগুলো হায়ার এনার্জি স্টেটে যাচ্ছে, আর অ্যালং দ্য অ্যাক্সিস যেগুলো থাকে সেগুলো লোয়ার এনার্জি স্টেটে থাকছে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এখানে আরেকটা জিনিস আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে আগের দিন আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে যখন আমরা এটা দেখেছিলাম স্প্লিটিংটা, তখন আমরা আরেকটা জিনিস আলোচনা করেছিলাম যে যদি আমাদের উইকফিল্ড লিগেন্ড হয় তাহলে আমাদের হাই স্পিন কমপ্লেক্স গঠন হয়। তার কারণটা কি হয়? তার কারণ ডেল্টা অক্টাহেড্রাল লেস দেন পি হয়। তার কারণ ডেল্টার মানটা বা এদের মধ্যে যে এনার্জি গ্যাপটা, সেই এনার্জি গ্যাপটা কম থাকে। উইকফিল্ড লিগেন্ড কম রিপালশন, গ্যাপ কম, সেই জন্য কি হয় সহজেই এখানকার ইলেকট্রন একটা একটা করে ভর্তি হওয়ার পর 4 নম্বর ইলেকট্রনটা সহজেই এখানে উঠে যায়, অর্থাৎ সেখানে হাই স্পিন কমপ্লেক্স আমরা দেখেছি। আর যদি উইকফিল্ড লিগেন্ডের পরিবর্তে আমরা স্ট্রং ফিল্ড লিগেন্ড নিই তাহলে আমরা দেখেছিলাম লো স্পিন কমপ্লেক্স তৈরি হয়, বিকজ তখন ডেল্টা ও এর মানটা পি এর থেকে বেশি, অর্থাৎ তখন 4 নম্বর ইলেকট্রনটা ওপরে না যেয়ে খুব সহজেই কম এনার্জিতে নিচে পেয়ারিং হতে পারে। তার মানে আমাদের সেখানে দু ধরনের অপশন ছিল, উইকফিল্ড লিগেন্ড হাই স্পিন কমপ্লেক্স, স্ট্রং ফিল্ড লিগেন্ড লো স্পিন কমপ্লেক্স। কিন্তু টেট্রাহেড্রালের ক্ষেত্রে দেখা যায় যে এদের মধ্যে এনার্জি গ্যাপটা খুবই কম হয়। এবং কতটা কম হয়? এখানে যে এনার্জি গ্যাপটা জেনারেলভাবে হয় তার 4/9 অংশ, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে টেট্রাহেড্রালের ক্ষেত্রে এনার্জি গ্যাপ যদি সেটাকে আমরা ডেল্টা টি দ্বারা প্রকাশ করি, টি ফর টেট্রাহেড্রাল, তাহলে আমরা সহজেই লিখতে পারি সেটার মান হবে যে অক্টাহেড্রালের ক্ষেত্রে যে এনার্জি গ্যাপ তার কত অংশ? 4/9 অংশ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে টেট্রাহেড্রালের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা খুবই কম। তাহলে আমরা সেখানে উইকফিল্ড লিগেন্ডে দিই বা স্ট্রং ফিল্ড লিগেন্ডে দিই, কোনো কিছুতেই ম্যাটার করে না। ডেল্টা টি এর মানটা এতটাই কম হয় যে সহজেই এখান থেকে ইলেকট্রন সহজেই ওপরে উঠে চলে যেতে পারে। তার মানেটা দাঁড়ালো এটাই যে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা যে ধরনের লিগেন্ডই নিই না কেন, উইকফিল্ডই নিই আর স্ট্রং ফিল্ডই নিই, আমাদের সবসময় যে কমপ্লেক্সটা গঠন হবে সেটা হবে হাই স্পিন কমপ্লেক্স। খুব ভালো করে খেয়াল করো, সেটা হবে হাই স্পিন কমপ্লেক্স। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে ফর টেট্রাহেড্রাল কমপ্লেক্স ডেল্টা টি এর মান খুব কম হওয়ার জন্য, ঠিক আছে, এখানে সবসময় হাই স্পিন কমপ্লেক্স গঠন হয় যে কোনো লিগেন্ডের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা উইকফিল্ড লিগেন্ড দিই, স্ট্রং ফিল্ড লিগেন্ড দিই, কোনো কিছুতেই সেটা ম্যাটার করে না, সমস্ত ক্ষেত্রে আমরা দেখব হাই স্পিন কমপ্লেক্স গঠন হয়। তাহলে এই হচ্ছে আমাদের টেট্রাহেড্রাল কমপ্লেক্সের বেসিক কনসেপ্ট। এবার আমরা জাস্ট এক্সাম্পল কয়েকটা দেখব, তাহলেই টেট্রাহেড্রাল কমপ্লেক্সটা আমাদের শেষ হবে। ঠিক আছে, তাহলে অক্টাহেড্রালের সাথে আমরা কম্প্যারিজন করলাম, আমরা দেখতে পেলাম যে অক্টাহেড্রালের সাথে টেট্রাহেড্রালের ক্ষেত্রে কত কত পার্থক্য আমাদের রয়েছে। এবার আমরা যদি কতগুলো জাস্ট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, সাপোজ আমি এইভাবেই এক্সাম্পলগুলো দিচ্ছি, ধরো D1 দেওয়া আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি ডি অরবিটালে একটা ইলেকট্রন। তাহলে প্রথমে আমরা এইভাবে ভাঙতে পারি 5টা, এইভাবে ব্রেক করলো, ওপরে টি2জি গেল, নিচে ইজি গেল, একটাই মাত্র ইলেকট্রন, একটাই এখানে থাকলো, তাই তো? তাহলে টি2জিটা উপরে গেল, ইজিটাকে আমরা নিচে রাখলাম। তাহলে আমরা এটাকে সহজেই লিখতে পারি যে এটার যে কনফিগারেশনটা হবে সেটা হচ্ছে EG1। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কাছে একদম স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেল যে D1 এর ক্ষেত্রে যে কনফিগারেশন সেটাকে আমরা লিখব EG1 হিসাবে।
এবারে এর পাশাপাশি আমাদের যে জিনিসগুলো আসবে, যদি আমাদের বলে যে এর তাহলে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি কত, আমরা খুব ভালো করে জানি, আগের দিনে আমরা আলোচনা করেছি যে এইগুলোর জন্য প্রতিটার জন্য প্লাস টি2জির জন্য প্রত্যেকটার জন্য 4 করে ধরা হয়, ঠিক আছে, আর ইজির জন্য 6 করে ধরা হয়, 3 4 12, এখানে 6 2 12। এবারে আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে এই যে মাঝ বরাবর ব্যারি সেন্টারটা রয়েছে তার নিচে যেগুলো থাকে, অর্থাৎ এটা লোয়ার এনার্জি স্টেটে থাকছে, অর্থাৎ এটা স্টেবিলাইজড করছে বা স্থায়িত্ব বাড়াচ্ছে, আর ওপরে যেটা চলে যাচ্ছে সেটা আনস্টেবিলাইজড করাচ্ছে বা অস্থায়ী করছে। ফলস্বরূপ এখানে আমরা ওপরেরটাকে দেবো প্লাস, নিচের ভ্যালুটাকে দেবো মাইনাস। আগের দিন আমরা যখন অক্টাহেড্রাল করছিলাম তখন মনে করে দেখো টি2জি নিচে ছিল, সেই জন্য আমরা এই যে 4 ভ্যালুগুলো লিখেছিলাম তখন প্রত্যেকটার জন্য -4 করে করে ধরছিলাম, আর ওপরের জন্য +6 করে ধরছিলাম। এখানে ঠিক উল্টোটা হবে, কারণ টি2জি ওপরে চলে গেছে, অর্থাৎ এগুলো +4 করে করে ধরতে হবে, আর নিচেরগুলো -6 করে করে ধরলেই আমাদের হবে। তাহলে আমাদের এখানে যে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, ঠিক আছে, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জির যে ভ্যালু, সেই ভ্যালুটা তাহলে আমাদের কত দাঁড়াবে, -6 ডিকিউ, ঠিক আছে, -6। আর যদি আমাদের ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি চাই, স্টেবিলাইজেশন এনার্জি চাই, তাহলে আমাদের হয়ে যাবে +6, ঠিক আছে। তাহলে আমরা আগের দিন দেখবে এগুলো সব ডিসকাস করেছি, যে স্প্লিটিং এনার্জি বললে আমরা সিম্পলভাবে ক্যালকুলেট করে মানটা বের করব, আর স্টেবিলাইজেশন বললে মাইনাস সাইনটা বাদ দিয়ে প্লাস করে দেবো, বেশ এতটা অবধি করলে আমাদের হবে। নেক্সট আমাদের যদি D1 এর পরিবর্তে ধরো D2 দেয়, তখন কি করবে, তাহলে এটা ধরো D2 দিল, তোমরা নিচে করতেও পারো নিজেরা প্র্যাকটিস করার জন্য, তাহলে এটা নিচে নামলো দুটোই, তার মানে এটা আমাদের -12 হলো, ঠিক আছে। আচ্ছা, ইজিটা 2 হবে, আর ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি হবে -12 ডিকিউ, আর ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি হবে +12 ডিকিউ। এবার আমাদের যদি 3টে থাকে, অর্থাৎ মনে করো D3, তাহলে আমরা তো এখানে দেখেইছি যে কোনো লিগেন্ডই নিই না কেন আমাদের এখানে লো স্পিন হওয়ার কোনো ইয়েই নেই, গল্পই নেই, আমাদের সবসময় কি হবে, হাই স্পিন হবে, অর্থাৎ 3 নম্বর ইলেকট্রন কোথায় চলে যাবে, 3 নম্বর ইলেকট্রন চলে যাবে ওপরে, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি, এর কনফিগারেশনটা হবে E2, হ্যাঁ, EG2, এবং এর কনফিগারেশনটা হবে আমাদের EG2 T2G1, ঠিক আছে, এই কনফিগারেশন আমরা লিখতে পারবো। আচ্ছা, এবারে এর স্প্লিটিং এনার্জি কত হবে, এখানকার দুটোর জন্য -12, আর ওপরের জন্য, ওপরে একটা আছে +4, তার মানে আমরা লিখতে পারি -8 ডিকিউ। এটা হচ্ছে আমাদের স্প্লিটিং এনার্জি। আর স্টেবিলাইজেশন এনার্জি কত, +8, এটা -8 হলে স্টেবিলাইজেশন এনার্জি +8। এবার আমরা D3-র পরিবর্তে আরেকটা এক্সাম্পল লাস্ট দেখাচ্ছি, D4, তাহলে 4 নম্বর ইলেকট্রনটা এখানে যাবে, বেশ, তাহলে এটা হয়ে যাবে EG2 T2G2। আচ্ছা, এটার জন্য -12, ওপরটার জন্য 4 দুগুণে +8, তাহলে -12 + 8 সমান -4 ডিকিউ স্প্লিটিং এনার্জি। স্টেবিলাইজেশন এনার্জি কত হবে, +4 ডিকিউ, ঠিক আছে। তাহলে এরকম করে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রেও আমরা সমস্ত কিছু বের করতে পারবো। নেচার কি হবে, প্যারাম্যাগনেটিক হবে, ম্যাগনেটিক মোমেন্ট তো আমরা জেনেছি মিউ সমান √n × n+2, সেই ফর্মুলার সাহায্যে করতে পারবো, ঠিক আছে। আর স্পিন মাল্টিপ্লিসিটিও আমরা এখান থেকে 2s+1 ফর্মুলা দিয়ে বের করতে পারবো। এগুলো আমাদের আগের ভিডিওতে খুব সুন্দরভাবে ডিসকাস করা হচ্ছে, তাই এইগুলো আর এখানে ডিসকাস করছি না। তাহলে এই হলো আমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরি এবং টেট্রাহেড্রাল কমপ্লেক্সের জন্য তার এক্সপ্লেনেশন। নেক্সট আমরা যেটা আলোচনা করব এই চ্যাপ্টারটার লাস্ট পোর্শন, সেটা হচ্ছে যে এই ক্রিস্টাল ফিল্ড থিওরির উপর বেস করে কিভাবে কম্পাউন্ডগুলো কালার হয় বা রঙিন হয়, সেটা এবার আমরা ডিসকাস করব। তো এই ভিডিওটা এইটুকুই, পরের ভিডিওতে আমরা সেটা দেখব। ওকে, থ্যাংক ইউ।